বৃষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব। বৃষ রাশি হচ্ছে শুক্রদেবের সাধারণ রাশি। তো এতদিন বৃষ রাশিতে রাশির উপরই অবস্থান করছিল, এবার 26শে জুলাই 2025 শুক্রদেব রাশি পরিবর্তন করছে, অবস্থান করবে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে, যেটা হচ্ছে মিথুন রাশি। এবং এই ঘরে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তো দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রদেবের জুতি তৈরি হবে আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত। তো শুক্রদেবের এই পরিবর্তন, রাশির অধিপতির এই যে পরিবর্তন, কি প্রভাব পড়বে এই বৃষ রাশির উপরে, এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কোন দিক থেকে বৃষ রাশি লাভবান, কোন দিক থেকে সাবধান, এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে, এ সমস্ত কিছুই বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান, দেবগুরু বৃহস্পতির সাথে জুতি। তো দেবগুরু বৃহস্পতির সাথে যখন শুক্রদেবের জুতি হয়, তখন আমাদের লাল কিতাব বলে যে একটা শনি তৈরি হয়, এবং যে শনির চরিত্র হবে কেতুর মতন পবিত্র। তাহলে এটা একটা খুব ভালো সংকেত উঠে আসছে এই বৃষ রাশির ক্ষেত্রে। এই সময় দুই গুরুর যে গুরুর পরিবর্তন, এবং দুই গুরু একসাথে অবস্থান করছে। তো শুক্রদেবের তো একটি দৃষ্টি, আর দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। তাহলে এবার গুরুর সাথে এই দৃষ্টিগুলো তো বিশেষভাবে প্রভাব পড়বে। তো পঞ্চম দৃষ্টি যেখানে পড়বে সেই ঘরকে প্রভাবিত করবে, তারপরে সপ্তম দৃষ্টি, তারপরে নবম দৃষ্টি। তো পঞ্চম দৃষ্টি হচ্ছে রাশির ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘরটা হচ্ছে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি। আবার সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, ওটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশি। আর নবম দৃষ্টিটা পড়ছে কর্মের ঘরে, যেটা হচ্ছে শনির আবার মূল ত্রিকোণ রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশি। তাহলে তিনটি মূল ত্রিকোণ রাশিকে দেখবে কিন্তু এই এই জুতির প্রভাব পড়বে, দৃষ্টির প্রভাব, সেটা হচ্ছে তুলা রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশি। তো কুম্ভ রাশির অধিপতি শনি লাভের ঘরে অবস্থান করছে মীন রাশিতে, দেবগুরু বৃহস্পতির রাশিতে, এবং নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদেই কিন্তু আবার বক্রি হয়ে গেছে। আর রাহু কর্মের ঘরে অবস্থান করছে। তো এই মিলিত দৃষ্টির প্রভাব রাহুর উপর এবার জবরদস্ত থাকবে, এবং রাহু যে কর্মের ঘরে অবস্থান করছে তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তো অনেক দিক থেকে ভালো সংকেত এই সময় বৃষ রাশির। তবে বৃষ রাশির ক্ষেত্রে শনির যে অবস্থান, বক্রি অবস্থান, এতে কিন্তু শনি অনেক কিছু বুঝাচ্ছে বৃষ রাশিকে, যে যার যেটা সম্মান তাকে সেই সম্মানটা দিতে হবে। যেরকম লাভের হিসাব হবে, তো সেরকম ব্যয়ের হিসাব হবে। যে কোনো কাজ কাগজপত্র মেনটেন করেই করতে হবে। আর এই দুই গুরুর আশীর্বাদ এই সময় পেতে যাচ্ছে এই বৃষ রাশি। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির ক্ষেত্রে হচ্ছে অষ্টম ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। তো লাভের ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান, ধন সম্পত্তির ঘরে অবস্থান, ভালো অবস্থান। দুই গুরুর অবস্থান খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে এই দুই গুরুই হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে এবং সব থেকে শুভ গ্রহ। তো দুটি শুভ গ্রহের জুতির প্রভাব কি হতে পারে, তাহলে ভালোই হবে নিশ্চয়ই, কারণ দুটিই তো শুভ গ্রহ। তবে দুটি গ্রহ একসাথে অবস্থান, একটা ইগো, একটা অহংকার, একটু জেদ, ক্রোধ, এগুলো দিকে কিন্তু সাবধান বৃষ রাশি। কারণ সমাজে দুই বিদ্বান লোককে একসাথে বসানো যায় না, বসলে কিন্তু একটা ইগো প্রবলেম হয়, একটা অহংকারের প্রবলেম হয়। তো সেই রকম এখন দেবতাদের গুরু আর রাক্ষসের গুরু, দুই গুরু তো একসাথে বসেছে। তো এই দিক থেকে বৃষ রাশিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিতে হবে, এবং মনের মধ্যে ক্রোধ, ইগো, জেদ রেখে কোনো কাজ করা যাবে না। তো যাই হোক, শুক্রদেব রাশি পরিবর্তন করেছে 26শে জুলাই। আর এই জুলাই মাসটাই গোটাটাই থাকবে একদম মৃগশিরা নক্ষত্রে। তো মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। মঙ্গল হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে কি সপ্তমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, দুটি ঘরের অধিপতি। তার নক্ষত্রে এখন শুক্র অবস্থান করবে। তো এই মৃগশিরা নক্ষত্রের আবার অধিপতি দেবতা হচ্ছে সোম। সোম হচ্ছে এমন রস, যে রস পান করে আবার দেবতারা শক্তিশালী হয়। তো ভালো, এখানটাতেও জিনিসগুলো ভালো উঠে আসছে। একটা বাড়িতে মাঙ্গলিক কার্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। যে নক্ষত্র আকর্ষণের কেন্দ্রবিন্দু, কারণ যে নক্ষত্র মৃগশিরা, এই নক্ষত্রের সিম্বল হচ্ছে হরিণের মাথা, তার উপর দুটি সিং, অর্থাৎ একটি হরিণকে বুঝাচ্ছে। তো হরিণ কি আকর্ষণ, বনের আকর্ষণ হরিণ। তো সেই রকম নিজের কর্মক্ষেত্রে নিজের আকর্ষণগুলো উঠে আসবে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে রয়েছেন,
ওকালতি করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যথেষ্ট ভালো অবস্থান। এবং মঙ্গলের নক্ষত্র অবস্থান, খাবার দাবার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা মিষ্টান্নর কাজের সাথে যুক্ত রয়েছেন, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। মৃগশিরা নক্ষত্রে অবস্থান করা মানে কাজে গতি চলে আসা, কারণ হরিণ কিন্তু দুরন্ত বেগেই ছোটে, অর্থাৎ যে কাজগুলো একটা ধীর গতির চলছিল সেই কাজগুলোতে গতি চলে আসে এবং আর্থিক উন্নতি হওয়া। এই নক্ষত্রটা এমন একটি নক্ষত্র, এই নক্ষত্রে কিন্তু বিদ্যা জিনিস, জ্ঞান জিনিসটাকেও বুঝাচ্ছে। আর দুই গুরুত্ব হচ্ছে জ্ঞানের অসীম ভাণ্ডার। এই সময়কালে খোঁজ জাতীয় বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছে, কারণ ওই হরিণের নাভিতেই কিন্তু কস্তুরী থাকে, যে কস্তুরী গন্ধে হরিণও পাগল হয় যে কোথা থেকে গন্ধ আসছে। তো যারা খোঁজ জাতীয় বিদ্যার সাথে বা খোঁজ জাতীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, এদিক থেকে আবার বিশেষ সফলতা পাওয়া যাবে। কারণ যে অষ্টম ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে, গুরুর মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর দৃষ্টি পড়ছে, তাহলে অষ্টম ঘর থেকে তো গভীর জ্ঞান এই জিনিসগুলোকে বুঝায়। আবার আকস্মিকভাবে অর্থ লাভেরও রাস্তা তৈরি হবে, যে বহুদিন আগেকার হয়তো কোনো পেমেন্ট আটকে ছিল, এগুলো পেমেন্ট পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে, এগুলো হবে। আত্মীয় স্বজনদের সাথে কোনো জায়গা জমি সংক্রান্ত বিবাদ থাকলে সেগুলোরও মীমাংসা হবে, সেদিক থেকে আর্থিক লাভ হতে পারে এই সময়কালে। মোট কথা যথেষ্ট ভালো অবস্থান। তবে মৃগশিরা নক্ষত্রের মাইনাস দিক হচ্ছে যে কাউকে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করা মানেই বিশ্বাসঘাতকতা হয়ে যাওয়া, এদিক থেকে কিন্তু সাবধান। কারণ হরিণ কিন্তু কাউকে চট করে বিশ্বাস করে না, বিশ্বাস করলে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আগস্ট মাসের 1 তারিখ থেকে 11ই আগস্ট আদ্রা নক্ষত্র অবস্থান করবে। আদ্রা নক্ষত্রটা হচ্ছে রাহুর নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে রুদ্রদেব। রূপান্তরশীল এবং মানে আবেগপ্রবণ নক্ষত্র, চিরন্তন মানে পরিবর্তন হয় এই নক্ষত্রে। এই নক্ষত্রের যে চিহ্ন সেটা চোখের জল, চোখের জল আনন্দে আসে, দুঃখে আসে, এবং চোখের জলে যে ড্রপ সেটাকে হীরার সাথে তুলনা করা হয়েছে। তো যথেষ্ট খোঁজ প্রকৃতির নক্ষত্র। হীরা তো সেই খাদানেই থাকে, কয়লার খাদানে, তো কষ্ট করতে হবে, সংঘর্ষ করতে হবে, তারপরে হীরার মতন সফলতা। তো দুই গুরুর জ্ঞান এখানটাতে লেগে যাচ্ছে, নলেজ, যার জন্য বিশেষ সফলতা পাওয়া যাবে। যারা বহুদিন ধরে মানে গবেষণার কাজে যুক্ত ছিলেন, রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত ছিলেন, মহাকাশ গবেষণায় যুক্ত ছিলেন, সফটওয়্যার, তারপরে সঞ্চার বিভাগ, তারপরে ইলেকট্রনিক্সের কাজের সাথে যারা যুক্ত ছিলেন, তাদের জন্য ভালো সময়, প্রমোশন পাওয়ার প্রবল সময়, ভালো সময়। এক কথায় বলতে গেলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, মান সম্মান বৃদ্ধি পাবে সমাজে, এগুলো বুঝাচ্ছে। এবং এই নক্ষত্রের অধিপতি রাহু আবার 10ম ঘরে অবস্থান করছে, আবার এই জ্যোতির যে মিলিত দৃষ্টি রাহুর উপরে যেই পড়ছে, খুবই ভালো সময়। সরকারের দিক থেকে রেওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। নিজের কাজের প্রশংসিত হওয়ার সময়, ভালো সময় এক কথায় বলতে গেলে বিশ্ব রাশির ক্ষেত্রে। যে যেই কাজে যুক্ত থাকুক সেই কাজে যথেষ্ট উন্নতির সময়। এই আদ্রা নক্ষত্র এটা সাকসেস পাওয়া নক্ষত্র এক কথায়, মানে খোঁজাখুঁজি করার পর আসল জিনিস পেয়ে যাওয়া, সেই জিনিসগুলো হবে। যারা কর্মের চেষ্টা করছেন, যারা গোপনে গোপনে লোকজনকে ধরাধরি করে না, যে কাজের জন্য দাদা আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, এই দিক থেকে সেই কাজগুলো হবে। তো ভালো নক্ষত্র, মানে গুরুর পজিশন ভালো, দুই গুরুর অবস্থান ভালো, এবং রাহু যথেষ্ট ভালো অবস্থায় অবস্থান করছে, এবং রাহুর উপর জ্যোতির দৃষ্টির প্রভাব থাকছে, এবং কর্মের ঘরেও দুই গুরুর দৃষ্টির প্রভাব থাকছে, যার জন্য এটা যথেষ্ট ভালো ফল দিবে, একটা লাভ নিয়ে আসবে জীবনে। এরপরে 12ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র থাকবে। তো এর আগে যে আদ্রা নক্ষত্র বললাম, এই সময়কালে আবার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা মাইগ্রেনের, তারপরে মাইগ্রেনের সমস্যা, অনিদ্রা, এগুলো জিনিস কিন্তু যথেষ্ট সাবধান, এগুলোতে ভুগবে। তবে মনোবিজ্ঞানী যারা, তারা কিন্তু আবার বিশেষ মানে মনোবিজ্ঞানীর দিকে বিশেষ সফলতা পাবে, যারা এই সমস্ত জিনিস নিয়ে পড়াশোনা করছেন। এরপরে আগস্ট মাসের 12 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবে। তো পুনর্বসু নক্ষত্রে সময় দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, 13 তারিখে তো নক্ষত্র পরিবর্তন করে নেবে। তো সেই সময় পুনর্বসু নক্ষত্রের সম্পর্কে তুলে ধরবো, অনেক কথা বলবো। তো যাই হোক, এই পুনর্বসু নক্ষত্র অবস্থান দুই গুরুর এটাও ভালো অবস্থান। পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল জ্যোতিষশাস্ত্রে দেওয়া হয়েছে সেটা কিন্তু ধনুষবাণ দেওয়া হয়েছে, অর্থাৎ লক্ষ্য ভেদ হবে। এই সময়কালে শত্রুরাও যত দূরে চলে যাবে, নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ঋণের চেষ্টা করছেন সেই কাজগুলো হবে, এবং লক্ষ্যভেদ করতে পারবে, অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। যার জীবনে একটা অ্যাম্বিশন বহুদিন ধরে সাকসেস হচ্ছিল না, সেই কাজগুলো এই সময়কালে হবে। খুবই ভালো অবস্থান পুনর্বসু নক্ষত্র। তবে পুনর্বসু নক্ষত্রের কিন্তু
ওই ধৈর্য জিনিসটাকে খুব দেখায়, কারণ একাগ্রতা ধৈর্য এগুলো না থাকলে তো লক্ষ্যভেদ হবে না। অতএব যে কোনো কাজ করতে গেলে লক্ষ্য নিয়ে চলতে হবে, আগে থেকে প্ল্যান করে চলতে হবে, প্ল্যান মাফিক চলতে হবে, ধৈর্য ধরে চলতে হবে, ভদ্রতার সাথে চলতে হবে, শালীনতার সাথে চলতে হবে। এগুলোই তো বুঝাচ্ছে এই নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র। কারণ এই নক্ষত্রের যে সিম্বল সেটা ধনুষ্বাণ, এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতি মা। এবং এই নক্ষত্রের যে ত্রিমূর্তির কথা বলা রয়েছে সেটা কিন্তু হচ্ছে ব্রহ্মদেব, তো যিনি জগৎকে সৃষ্টি এঁকেছিলেন। যাই হোক, তো তার নক্ষত্রে এখন এই দুই গুরু অবস্থান করবে, আর গুরুর এটা নিজস্ব নক্ষত্র, তো ফল তো ভালো দিবে এই সময়কালে, যথেষ্ট ভালো প্রভাব, ভালো ফল, একটা জীবনে মানে উন্নতি হওয়ার সময় এই পুনর্বসু নক্ষত্র। তবে এই নক্ষত্রেই কিন্তু আবার দুই গুরু একসাথে অবস্থান করছে, অতএব অহংকার, ক্রোধ, ইগো এগুলোও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। এদিক থেকে সাবধান বৃষ রাশিকে থাকতে হবে। তো যাই হোক, বৃষ রাশি সম্পর্কে অনেক কিছু আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দিবেন। শনি বক্রী অবস্থায় লাভের ঘরে অবস্থান করছে, অতএব শনিবার করে চামড়ার বস্তু, লোহার বস্তু, সরিষার তেল এগুলো ক্রয় করবেন না। ধর্মের দিকে সেবা দিবেন। যে ধর্মস্থান, যে মানে যে ধার্মিক জায়গাগুলো সেগুলোতে সেবা দিবেন। যেখানটাতে নোংরা অপরিষ্কার রয়েছে সেগুলোকে পরিষ্কার করার দায়িত্ব নেবেন, তাহলে গুরু যথেষ্ট বলবান হবে। মন্দিরে পূজারীদের 5ই আশীর্বাদ নেবেন, 5 রকম ফল দক্ষিণা দান করবেন, মন্দিরে পূজারীদের আসন দান করবেন, যথেষ্ট ভালো ফল দিবে। এগুলো করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই সময়কালে বৃষ রাশি। আমি তো আলোচনা করে গেলাম বৃষ রাশির সময় প্রত্যেকটা ভালো গ্রহদের অবস্থান। তো যাদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা ভালো কোনো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।